ইউনূস সাহেব সহ যারাই আজকে এই দেশের সরকার গঠনের এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 17 জন উপদেষ্টা রয়েছেন, ডক্টর ইউনূস সাহেব সহ সকলের কাছে আমার পক্ষ থেকে আমি কিছু পরামর্শ, কিছু আবদার, কিছু অনুরোধ আমি রাখতে চাই। সেগুলো কি কি আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করব। সকলে আমরা বলছি ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে আমি আমার দাবিগুলো বলবো। এটা আমার দাবি নয়, এটি প্রত্যেকটি জনগণের দাবি। মাথায় রাখবেন, এই দেশের মানুষ খুব হুজুগে বাঙালি আমরা সবাই নাম শুনছি। ভালোবেসে উপরে উঠাইতে সময় লাগে অনেক বেশি এই দেশের মানুষের, বাট কোনো খারাপ কাজ করলে এক লাথি দিয়ে নামাইতেও সময় লাগে না। ঠিক না যুবক ভাইয়েরা? দেশের মানুষই হচ্ছে আমরা এই টাইপের আসলে। তো যারা এই সরকার গঠনে গিয়েছেন, উপদেষ্টা রয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে যে দেশের মানুষ 16 বছরের এই ক্ষমতাকে উৎখাত করতে পেরেছে, ধ্বংস করতে পেরেছে, ধূলিসাৎ করতে পেরেছে, পতন ঘটাতে পেরেছে। তারা চাইলে যে কোনো ব্যক্তি জালেম হলে, জুলুম করলে তাকেও তারা পতন করতে অবশ্যই সক্ষম। ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা মাথায় রেখে চলতে হবে। যেহেতু আপনার দায়িত্ব পেয়েছেন, আমরা ওয়েলকাম জানাই, আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন। সকলেই মন খুলে পড়ে না আমিন। প্রথম কথা, প্রথম আবদার হচ্ছে, এমন একটি দেশ আমরা চাই, এমন একটি জাতি আমরা চাই, এমন একটি বিচার ব্যবস্থা আমরা চাই যেখানে প্রত্যেকটি কাজ হবে কোরআন অনুযায়ী। কোরআন হবে সংবিধান। দেশের প্রত্যেকটা কার্যক্রমে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা অ্যাকশনে কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে, এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? কোরআন দিয়ে দেশ চালাতে হবে। দেখুন, আমরা সৌদি আরবের নাম সবাই শুনেছি। সৌদি আরব এমন একটি কান্ট্রি, যেই কান্ট্রিতে কিছুটা কোরআনের নিয়ম আছে, পরিপূর্ণ না। তারা কোরআনের প্রত্যেকটা নিয়মকে জারি করে নাই, আংশিক কিছু নিয়ম তাদের দেশে আছে। যেমন তাদের দেশে কোরআন ভিত্তিক একটা আইন হচ্ছে, চুরি করলেই সঙ্গে সঙ্গে লাইভ ব্রডকাস্টে চোরের হাত কেটে দেওয়া হয়। আমি নিজে মদিনায় ছিলাম প্রায় 1 সপ্তাহ বেশি। আমার এখনো মনে আছে, আমি মদিনার সামনে যে পুরো ওপেন প্লেসটা আছে, সেখানে আমি ঘুমাইছিলাম। আমার মানি ব্যাগ, আমার ওয়ালেট, আমার আইফোন, আমার দামি দামি জিনিস আমি আমার বুকের সামনে রেখে ঘুমিয়েছি পুরোটা রাত। তাহাজ্জুদের সময় আমি উঠেছি সেখানে ঘুমানোর পরে। পুরোটা রাত আমার ওই জায়গায় ফোনটা ছিল যেমনে তেমনেই ছিল। কোনো চোরটা হাত দেওয়ার কোনো সাহস পায় না। কারণ কি? একটা বিধান জাস্ট চালু আছে, চুরি করলেই হাত কেটে দাও। এটা হচ্ছে কোরআনের বিধান। তো একটা বিধান জারি হওয়ার জন্য দেখেন দেশের চুরির সংখ্যা কত কমে গিয়েছে। তো আমরাও বিশ্বাস রাখি, যদি এই দেশে কোরআনের সংবিধান জারি হয়, কোরআনের আইন জারি হয়, দুর্নীতি, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, হানাহানি, রাহাজারি সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আরেকটু বুঝেন, কোরআনের বিধান কত সুন্দর, এটা আপনাকে বুঝতে হবে। যা দেশের ক্ষমতায় বসেছেন, আগামীতে বসবেন, কোরআনকে আপনার জানতে হবে অ্যাজ এ মুসলিম। অ্যান্ড বিকজ অফ আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের দেশটা 90% বেশি মুসলমান দ্বারা আমরা ভরপুর আছি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। মনে করেন এই দেশে একজন যুবক আর এক যুবকের পা কাটল, কথা বুঝবেন, কোন বিধান দেখেন, একজন যুবক আর এক যুবকের পা কাটল। এখন দেশের যে সংবিধান আছে, যে আইন আছে, সেখান থেকে আপনি নিয়ম অনুযায়ী ফর এন এক্সাম্পল একটা বিচার দিলেন, যে বিচার হলো এরকম, যে যুবকটা পা কেটেছে, যে আসামি, তাকে 1 বছরের জেল দেওয়া হবে এবং তার কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা নেওয়া হবে। 1 বছরের জেল আর কত জরিমানা বললাম? 1 লাখ। এখন দেখেন, দাঁড়িপাল্লা নেন, কোনো একটা বিচার সুষ্ঠু হয়েছে কিনা এটা মাপার যন্ত্রের নামটা কি যুবক ভাইয়েরা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার 2 মাপ দেন, ডান বাম। এক পাশে দেন তার ঠ্যাং কাটার অন্যায়, আর এক পাশে দেন 1 লাখ টাকা আর 1 বছরের জেল। সমান সমান হবে নাকি? আচ্ছা, এটা আরো বাড়ায় দেন, 3 বছরের জেল দেন, 3 লাখ টাকা দেন, আর এক পাশে ঠ্যাং দেন, পা রাখেন একটা যুবকের। সমান সমান হবে যুবক ভাইয়েরা? এবার দেখেন কোরআন কি বলে। কোরআন বলছে, কেউ যদি হাত কাটে হাতের বদলে হাত, পা কাটলে পায়ের বদলে পা, চোখ তুললে চোখের বদলে চোখ,
দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তারও সে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে হবে। এবার আসেন আসল বিচারে, কেউ কারো পা কেটেছে, এর বিচার কি হবে? কোরআন বলছে তারও পা কাটা, তার পা এর পা দুই পাল্লায় দিয়ে দেন, দেখবেন দাড়ি পাল্লা ধরে টান দিবেন, দুইটা সমান সমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে কোরআনের সংবিধান। ইনসাফ, ইনসাফ কায়েম করতে চাইলে দেশের মাঝে কোরআনের সংবিধান ছাড়া কোনো গতি হতে পারে না। এক নাম্বার আবদার, এটা দেশকে সুন্দর করতে চাইলে, এই জাতিকে আবার সুন্দর একটা রূপে রূপান্তরিত করতে চাইলে কোরআন ছাড়া কোনো বিকল্প রাষ্ট্র যুবক ভাইরা হতে পারে নাম্বার ওয়ান। নাম্বার টু, দেশের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে খাদ্যে ভেজাল। খুবই বড় একটা প্রবলেম যুবক ভাইরা। আপনি দেখেন যে আপনি অন্য কান্ট্রির যান, ফর এক্সাম্পল জার্মানি যদি আপনি যান, অথবা আপনি যদি সৌদি আরবে যান, অন্য কান্ট্রিতে বাহিরের যেই খাবারগুলো আছে এগুলো খাওয়ার সময় আপনাকে বেশি একটা চিন্তা করতে হবে না, ফ্রেশ সব, প্রায় সব ফ্রেশ খাবার, অতটা টেনশন নাই। বাট আপনি যদি আমাদের এই বাংলাদেশে রাস্তার পাশের একটা নর্মাল দোকানে জিনিস কিনতে চান অথবা কিনতে যান, আপনাকে কয়েকবার ভেবে চিনতে খেতে হয় যে ভেজাল আছে কিনা। কথা কি যুবক ভাইরা ঠিক আছে? শুধু খাবারে ভেজাল নয়, ওষুধও ভেজাল আছে, ওষুধও ভেজাল। ইভেন চিন্তা করেন যে দেশের খাদ্য অবস্থা কোথায় গেছে আজকে, আমাদের ভেজাল কোন লেভেলে গেছে। একটা মানুষের ক্যান্সার, ক্যান্সার রোগী যে ওষুধ খেয়ে, কথাগুলো একটু বুঝে শুনবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব মহলের কাছে যাবে, এটা আমি বিশ্বাস রাখি, সবাই শুনবেন। একটা মানুষের ক্যান্সার, সে ওষুধ খেয়ে সুস্থ হবে, বাট ওষুধে এত ভেজাল যে একজন অসুস্থ মানুষ সুস্থ হওয়া দূরের কথা, অসুস্থতা আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা? তো এটা তো বড় একটা সংকটের জায়গা, এই ভেজালটা দূর করতে হবে। এখন সমস্যা কোথায় দেখেন, খুব ভালো করে বুঝবেন। মনে করেন একজন ভোক্তা অধিকারের একজন সদস্য, উনি গিয়েছেন বাজারে খাবারের ভেজাল ধরার জন্য। আচ্ছা, একটা শিশু, সে যে একটা লাচ্ছি খায়, প্রাণ খায়, চিপস খায়, এটার জন্য তার ক্যান্সার হয়ে যায়, সে মারা যায়, তার পুরো দেহের প্রত্যেকটা অর্গান পচে যায়। আর ভোক্তা অধিকারগুলো মানুষ যারা আজ, তারা গিয়ে কি করে, আইন, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই, আইন অনুযায়ী তারা কি করছে, মাত্র 50,000 টাকা জরিমানা। কথা ঠিক আছে যুবক ভাইরা? 1 লাখ জরিমানা। আরে ভাই, এটা কোন শাস্তি? একজন মানুষের ভেজাল খাদ্যের জন্য হাজার মানুষের জীবন ঝরে গেল, 1 লাখ টাকাতে তার প্রতিদান কেমনে হয়? এর বিচার কেমনে হয়? এর পরিবর্তন করতে হবে, বরং নিয়ম করতে হবে, খাদ্যে ভেজাল দিলে, ওষুধে ভেজাল দিলে তার সর্বোচ্চ ব্যবস্থা হবে মৃত্যুদণ্ডের মতো ব্যবস্থা। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দেশের খাদ্যে যে ভেজাল আছে, ওষুধে যে ভেজাল আছে, দূর করতে হবে। আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 3 নাম্বার, যদি কোনো সরকার সত্যি টিকতে চায়, জনগণের মন ভালো রাখতে চায়, দেশের লোকের সাপোর্ট পেতে চায়, দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতিটা কমাইতে হবে। আজকে চালের দাম বেশি, ডালের দাম বেশি, ইভেন কথাগুলো আমি জাস্ট ফিল করে বুঝে বলতেছি, এমনও অনেক মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা আছে যারা জাস্ট কোরবানির ঈদ ছাড়া গরু গোস্ত খেতে পায় না। ঠিক আছে যুবক ভাইরা? এটা আপনাকে কমাইতে হবে। কমাইবেন কেমনে? সিস্টেম আছে। এই ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। একটা মাল মনে করেন গ্রাম থেকে আসবে ঢাকার শহর, গ্রাম থেকে আসবে, যখন মালটা সে নিয়ে আসছে, রাস্তায় পথে পথে চাঁদাবাজি, বাজে চাঁদাবাজি হচ্ছে, ট্রাফিক পুলিশরা ট্রাক থেকে টাকা নিচ্ছে, সব জায়গায় চাঁদাবাজি চলতে আছে। ফলে কি হচ্ছে, মালটা আসতে আসতে এটা অনেক কস্ট বেড়ে যাচ্ছে এবং বাজারে এসে এটার দামটা আরো চড়াই উতরায় পার হয়ে অনেক উপরে উঠছে। এতে করে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। অতএব চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে সর্বনিম্ন দামে নিয়ে এসে জনগণের মালের নিরাপত্তা দিতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 4 নাম্বার কথা, দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে এটি খুব জরুরি একটি কাজ। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ সহ যারাই আছেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোককে
নিজের দলের পা চাটা গোলাম বানানো যাবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা খবরদার করবেন না। তারা কোনো পেটুয়া বাহিনী নয়, তারা কোনো স্বৈরা শাসকের পা চাটা গোলাম নয়। আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু, তারাই জনগণকে সাপোর্ট দিবে, জানমালের নিরাপত্তা দিবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার মনে হয় যে এই দেশে যা হয়েছে পুলিশদের মাধ্যমে, এই যে হত্যা, প্রকাশ্যে গুলি করা, আমার মনে হয় তাদের পোশাকটা চেঞ্জ করা দরকার। তাদের যে পোশাকটা এতদিন ছিল, এই পোশাকটা চেঞ্জ করে নতুন পোশাক নিয়ে এসে নতুন আইন সংস্কার করে পুরো জাতির কাছে পুলিশের সম্মানটাকে নতুন করে আবার উপস্থাপন করার সময় এসেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে। আসলে মানুষ পুলিশের পোশাকটাকেও ঘৃণা করে না। পুলিশ অন্যায় করতে করতে সরকারের বাধ্য হয়ে কাজ করে তারা যেই লেভেলে আজকে গেছে, তাদের জানের কোনো নিরাপত্তা নেই। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের দেশের যেই শিক্ষা কারিকুলাম আছে, যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই শরীফ শরীফার গল্প আমাদের দেশে অ্যালাউ হবে না। আমাদের দেশে কোনো প্রকার শিক্ষা যে ব্যবস্থাপনা আছে, এখানে কোনো প্রকার কোনো সমকামিতার শিক্ষা দেওয়া যাবে না, ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া যাবে না, সুদ নিয়ে মোটিভেট করা যাবে না। আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না করেন, দেশের জাতি, সমাজ, শিক্ষা ব্যবস্থা, যুব সমাজ, যুবতী কেউ পরিবর্তন হতে পারবে না। এজন্য দেশকে উন্নয়ন করতে চাইলে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। সর্বশেষ আমার কথা হচ্ছে, পরামর্শের ভিত্তিতে দেশের প্রত্যেকটি ব্যবস্থাপনাকে চেঞ্জ করতে হবে। যদি আমি আজকে উপদেষ্টা হয়ে ভাবি যে ক্ষমতা আমার হাতে, আমি যা মন চাই তাই করবো, আর আমি তো সব বুঝি, আর কে কি বোঝে? না না, আমি বুঝি, আমি পারি, আর কেউ বোঝে না, কেউ পারে না। এই টেন্ডেন্সি চেঞ্জ করতে হবে। সবার থেকে পরামর্শ নিয়ে, জনগণের মনোমাইন্ড বুঝে, আপনার জন্য একটা শিক্ষাই যথেষ্ট। উল্লেখ করব না বাক্যটা, জাস্ট ইঙ্গিত করছি, বুঝে ফেলবেন। একটা সরকারের জাস্ট একটা বাক্য মিস্টেক হওয়ার জন্য সে তার 16 বছর ক্ষমতা হারিয়েছে, জাস্ট একটা বাক্য ভুল বলার জন্য। তো যেই জাতি জাস্ট একটা বাক্য ভুল করার জন্য সেই শাসককে নামাইতে পারে গদির থেকে, সেই জাতি, সেই বাঙালি চাইলে একজন শাসক যে দেশের আইনের বিরুদ্ধে যাবে, জনগণের বিরুদ্ধে যাবে, জনগণের মন বুঝবে না, তাদের বাক্য বুঝবে না, তাদের হৃদয়ের কথা বুঝবে না, তাকেও চাইলে মানুষটা একদিনের মধ্যেই তার গদির পতন ঘটাতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য পুরো দেশটাকে আমাদের সাজাতে হবে। বা জনগণের মতামত, তাদের পরামর্শ, তাদের কথা, তাদের কমেন্ট সব কিছু বুঝে দেশের আমরা আবার সংস্কার করব, দেশটাকে আমরা নতুন করে আবার ঢেলে সাজাবো। সকলে আমরা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।